সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইভালি 21-এর রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের যে নতুন প্রজাতি, যেটি 70% বেশি সংক্রমণে সক্ষম, এমনটাই গবেষণায় এখন পর্যন্ত যে গবেষণা হয়েছে তাতে উঠে এসেছে। এবং সেই যে নতুন প্রজাতি যুক্তরাজ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে, আরও কয়েকটি দেশে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে যে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও এই নতুন ধরনের যে করোনা ভাইরাসের যে নতুন প্রজাতি সেটির সন্ধান পাওয়া গিয়েছে। এবং এত দ্রুত এটি সংক্রমণে সক্ষম বিস্তার ঘটাতে, যে এটাকে এত ছোঁয়াচে, যেটির জন্য সারা বিশ্ব ইতিমধ্যেই উদ্বিগ্ন। যুক্তরাজ্যের সাথে 40টির মতো দেশ, বা তার থেকেও দুই একটি বেশি বলা যেতে পারে, 40টিরও বেশি দেশ ইতিমধ্যেই তাদের যে বিমান যোগাযোগ সেটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশ যদিও এখন পর্যন্ত ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, কিন্তু সেটাও হয়তো সময়ই বলে দিবে যে বাংলাদেশও যুক্তরাজ্যের সাথে সেই ফ্লাইট বাতিল করে দিবে কিনা। তার পাশাপাশি যে নতুন এই ধরনের করোনা ভাইরাসের যে নতুন প্রজাতি, সেটি বিশ্বকে এমনভাবেই ভাবাচ্ছে যে নতুন করে সংক্রমণের যে আশঙ্কা সেটা বিশ্বজুড়ে পেয়ে বসেছে। এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইভালি 21-এর রাতে আলোচনা করতে চাই। এবং এই আলোচনা আপনারা একই সাথে দেখতে পাবেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/2124 অনলাইনে। আমাদের আলোচনায় যাবার শুরুতে প্রতিদিনকার মতো আজও জানিয়ে দিব কাদেরকে পেয়েছি আজকের আলোচনায়। আজকে আমাদের সাথে রয়েছেন কাজী ওয়াহিদুল আলম, এভিয়েশন বিশেষজ্ঞ ও সম্পাদক, দ্য বাংলাদেশ মনিটর। রয়েছেন লন্ডনের চিগওয়েল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার গোলাম রাহাত খান, ইমার্জেন্সি অ্যান্ড আইসিইউ ন্যাশনাল হেলথ সার্ভিস যুক্তরাজ্য। আমাদের সাথে আবুধাবি থেকে যুক্ত রয়েছেন রাহাত আহমেদ রাফি, চেয়ারম্যান, ক্রিয়েটিভ সোসাইটি আবুধাবি। আমি শুরুতেই আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইভালি 21-এর রাতে। এবং সম্মানিত দর্শক, আজকে আমরা যে শিরোনামে আমাদের এই আলোচনাটা বেগবান করব, সেই শিরোনামটি হচ্ছে করোনা আটকে দিল বিমান যোগাযোগ। যেহেতু বিমান যোগাযোগটি আজকে সারা দিনে গণমাধ্যমে সবচেয়ে বেশি মুখ্য ছিল, বা একেবারে লিড নিউজ বলা যেতে পারে। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি ডাক্তার গোলাম রাহাত খান আপনাকে দিয়ে। 70% বেশি সংক্রমণে সক্ষম করোনা ভাইরাসের নতুন এই প্রজাতি, সেই কারণে এত বেশি সংক্রমণ হচ্ছে বা দ্রুত ছড়িয়ে পড়ছে, সেই কারণে লন্ডনে সেই চতুর্থ পর্যায়ের যে বিধিনিষেধ বা সর্বোচ্চ বিধিনিষেধ সেটি আরোপ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ফ্লাইট ক্যান্সেল করেছে। ফ্রান্সের যে বর্ডার, সেখানে হাজার হাজার মাইল জুড়ে পণ্যবাহী লরিগুলো ঢুকতে পারছে না, অপেক্ষা করছে, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে যে একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি কিরকম দেখছেন আপনি, ডাক্তার গোলাম রাহাত খান? ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কানেক্টিং মি। এটা আপনি যথার্থই বলেছেন। সার্বিক পরিস্থিতি আপনি আসলে তুলে ধরেছেন এক বাক্যেই, যে গত 72 ঘন্টায় আসলে সবকিছু, 72 থেকে 96 ঘন্টা, আপনার সমস্ত চিত্রটাই পাল্টে গেছে। এখানকার মানুষজন একটু উৎফুল্ল ছিল এবং একটু আশাবাদী ছিল যে পৃথিবীর প্রথম দেশ হিসেবে এরা ভ্যাকসিন প্রক্রিয়া করে, সরকার একটু রিল্যাক্স ছিল যে ভ্যাকসিন তারা যে কথা দিয়েছিল যে ক্রিসমাসের আগে মানুষের কাছে পৌঁছে দেবে, সেই ধারাবাহিকতায় হাসপাতালগুলোতে এবং প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, যেটা জেনারেল প্র্যাকটিশনার্স যাদেরকে বলা হয় এই দেশে, ওনাদের মাধ্যমে ভ্যাকসিন কিন্তু স্বাস্থ্যকর্মী সহ যারা অধিক ঝুঁকিতে ছিল তাদের পাওয়া শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তার জাস্ট 24 থেকে 48 ঘন্টা পরেই এই খবর এসছে। যদিও এটা আসলে ইনভেস্টিগেশনের মধ্যেই ছিল সেপ্টেম্বর থেকে, কারণ এটা সেপ্টেম্বরের প্রথম আসে যে নতুন মিউটেশন বা চেঞ্জ হয়, যেটা মিউটেশন শব্দটাই তো হচ্ছে যে এই মাইক্রো অর্গানিজম গুলো প্রতি মুহূর্তেই তাদের
অভিযোজিত করে। দ্যাট মিনস হচ্ছে টু সার্ভাইভ করার জন্য দে গট চেঞ্জ, তাদের নিজেদের জেনোটাইপ বলে ওইটাকে চেঞ্জ করে। তো এইগুলো আরো যারা মলিকুলার বায়োলজিস্ট তারা আরো ব্যাখ্যা করতে পারবেন যে ডিএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইড থাকে ওগুলার সিকোয়েন্স গুলা চেঞ্জ হয় আর কি। এখানে হাজার হাজার মলিকিউলস থাকে, ওগুলার কোডিং থাকে, কোড চেঞ্জ হয়ে যায়। কোডটা ওরা চেঞ্জ করেই হচ্ছে যে সার্ভাইভ করার জন্য, যে আরো জি করার জন্য। দ্যাট ইজ হাউ। এবং আপনারা জেনে দেখে থাকবেন যে ইনফ্লুয়েঞ্জা যে হয় প্রতি বছর ব্রিটেনে, খুব প্যান্ডেমিক আর কি, প্রতি শীতকালে ইনফ্লুয়েঞ্জা হয়, ফ্লু ভ্যাকসিন যেটা বলে। তো জি ফ্লু ভ্যাকসিন কিন্তু প্রতি বছর বছর দিতে হয় এই কারণে দিতে হয় কারণ ওই ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা সেটাও কিন্তু তার এরকম সিকোয়েন্স চেঞ্জ করে। তো এক্স্যাক্টলি সেম ওয়ে আপনার যখন আমাদের চীনের উহানে গত বছর প্রথম যে কোভিড সার্স কোভ 2 যেটা প্রথম যে যার তার যে সিকোয়েন্সটা ছিল, তার যে ওইটা কিন্তু পরবর্তীতে 2 মাস পরে কিন্তু ওই একই এক্স্যাক্টলি দ্য সেম ভাইরাসটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু অ্যাটাক করে না। ওটা কিন্তু চেঞ্জ হতে থাকে হতে হতে কিন্তু এইবার যেটা আমাদের এইখানে যেটা সেপ্টেম্বর থেকে কথা হচ্ছে যেটা নিয়ে যে চেঞ্জ তো হয়, তো ওয়াই ইট কামস সো মিডিয়া অ্যাট্রাকশন এন্ড এটার কারণ হ্যাঁ, হচ্ছে যে প্রতি ইনফেক্টিভিটি মুহূর্তেই চেঞ্জ এবং এটার হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে উহানে যেটা প্রথম ধরা পড়লো সেই প্রজাতি এখন বিশ্বের কোথাও আর খুঁজেই পাওয়া যাচ্ছে না না, এমনটাও শোনা যাচ্ছে। জি। তো সেই আর কি। তো কিন্তু এই এই মানে এটা নামও একটা দেয়া হয়েছে। এটা এখানে প্রথম কেন্ট বলে একটা একটা কাউন্টির মতো আছে লন্ডনের খুব কাছে, ওইখানে প্রথম আপনার দেখা যায় এটা যে এবং তখন এটার নামও একটা দেয়া হয়েছে। এটাকে বলে হচ্ছে, আপনারা জেনে থাকবেন হয়তো যে ইউভি আই, দ্যাট ইজ জি দ্য জি নিউ ভেরিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন 2020-12/01। তো এটা এখন আন্ডার ইনভেস্টিগেশন এই কারণে যে এর গায়ের মধ্যে যে একটা স্পাইক প্রোটিন থাকে, আমরা এখন সবাই এগুলো জানি, কারণ জি হচ্ছে জি জার্নালিজমে খুব স্মার্ট হয়েছে নাও লাস্ট 2-3 ইয়ার্স। জার্নালিস্টরা এগুলো সব মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করে, আপনারাও জেনে থাকবেন ওই যে স্পাইক প্রোটিনটা যেটা শরীরের কোষের মধ্যে গিয়ে মানে যেটার মাধ্যমে এই ইনফেকশনটা করে, সেই স্পাইক প্রোটিনটা মিউটেশনের মাধ্যমে চেঞ্জ হয়, এর ইনফেক্টিভিটি অনেক বেশি। মানে ইনফেক্টিভিটি এখন সিভিয়ারিটি না, এটা ইট ডাজন্ট মিন দ্যাট এটা আপনার রোগের তীব্রতা বাড়াচ্ছে বা এটা মোর ফ্যাটাল, কিন্তু এটা ছড়াচ্ছে। আগে যদি 2 জনকে ইনফেক্ট করতে, এখন এটা 10 জনকে করতেছে। 70% ইনফেক্টিভিটি ট্রান্সমিটিবিলিটি বেড়ে গিয়েছে, যেটা সংক্রমণ বেড়ে গিয়েছে 70% এই নতুন ভ্যারিয়েন্টটার জন্য। যার জন্য সরকার খুবই দুশ্চিন্তার মধ্যে, কারণ এন্ড অফ দ্য ডে আপনার যদি যত মানুষ বেশি ইনফেক্টেড হবে তত বেশি মারা যাবে। হয়তো মারা যাওয়ার সংখ্যা ওইভাবে বাড়ছে না, কিন্তু এন্ড অফ দ্য ডে তো আপনি যত বেশি 10,000 পপুলেশন, আগে যদি 100 জনে 2 জন মারা যেত, এখনো সেই 100 জনে 2 জনই মারা যাবে, কিন্তু যেহেতু ইনফেক্টেড পিপল মানুষজন বেশি, যার জন্য মৃতের সংখ্যাও বেড়ে যাবে। আর আপনি যথার্থই বলেছেন, ফ্রান্স তারা সাথে সাথেই আপনার বর্ডার বন্ধ করে দিয়েছে, এবং এটা এখানকার এখন একদম টক অফ দ্য মিডিয়া, বিকজ এখানে আপনারা জানেন ইংলিশ চ্যানেল যেটাকে বলে, লন্ডনের খুব কাছে 2 ঘন্টার ড্রাইভ ডোভার বলে একটা জায়গা আছে, ওর সাথে ইংলিশ চ্যানেল, সেই ইংলিশ চ্যানেলের ওপারে একদিকে ফ্রান্স একদিকে বেলজিয়াম। তো ক্রিসমাস যেহেতু একদম নকিং এট দ্য ডোর, তো যার জন্য এদের প্রচুর ট্রানজেকশন হচ্ছিল। তো প্রায় 1,700 লরি আপনার ইয়েতে অপেক্ষা করছে ওপার যাওয়ার জন্য, কারণ ফ্রান্স অল অফ এ সাডেন তারা ঘোষণা করেছে যে আমরা 48 ঘন্টা 48 আওয়ার্স আমরা কোনো ফ্রিগেট আমরা পার হতে দেব না। এখনো তারা নেগোশিয়েট করার অবজারভেশনে চেষ্টা রেখেছে। করছে। জি তো এইখানকার বরিস জনসন উনি চেষ্টা করছেন একটা সমাধানে আসার জন্য, কারণ এখানকার যারা লরি ড্রাইভার আছেন তারা একদম এক্স্যাক্টলি ঈদের মতো, যে ঈদের সময় যদি আরিচা ফেরিঘাটে যদি সমস্ত ড্রাইভাররা আটকা পড়ে বাড়ি যাওয়ার, কারণ মোস্ট অফ দ্য লরি ড্রাইভাররাই ইউরোপের বিভিন্ন দেশে, রোমানিয়ার, হয়তো হাঙ্গেরি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে না? জি তো জি, তো আহ, এখানকার পরিস্থিতি আর কি এখন। আর মানুষজন, ওই যে আপনি যেটা বললেন যে টিয়ার 4 রেস্ট্রিকশনস,
এখানে এখন আর সমস্ত দেশে একসাথে লকডাউন দেয় না এই সেকেন্ড ওয়েভ আসার পরে। এখানকার লকডাউন গুলো এরা বিভিন্ন স্টেজে ভাগ করে দিয়েছে, স্টেজকে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার জি 3, জি টিয়ার 4 এইভাবে। তো কিন্তু টিয়ার শোনা 4টা যাচ্ছে হচ্ছে যে ন্যাশনাল লকডাউনের কথাও ভাবা হচ্ছে, তার পাশাপাশি খাদ্য সংকটের চিন্তাও করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু চলে যেতে চাই এই মুহূর্তে রাহাত আহমেদ রাফি আপনার কাছে। আবুধাবির কি অবস্থা? সেখানে আসলে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই নতুন ধরনের যে প্রজাতি এটি শনাক্ত হওয়ার সাথে সাথে কতটা আতঙ্ক ছড়াচ্ছে আবুধাবিতে? ধন্যবাদ আপনাকে। তো আপনাকে আপনাদের একুশে টিভিকে মাধ্যমে দর্শকদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই। আবুধাবির মানে সরকার, দেশের সরকার প্রপার স্টেপ নেওয়ার কারণে এদেশের করোনা ভাইরাস টোটালি আন্ডার কন্ট্রোল। বর্তমানে এই দেশে 1226 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 1611 জন মানে রিকভারি মানে জি। সুস্থ হয়েছে। আর টোটাল এই পর্যন্ত টোটাল 642 জন এই পর্যন্ত মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার মানে আপনি হিসাব করে দেখেন কতটুকু আন্ডার মানে কন্ট্রোল। তো বর্তমানে এই ভ্যাকসিন মানে চীনার যে আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন যেটা ওই দেশে ট্রায়াল দেওয়া হয়েছে, ওইটা অনুমোদন দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। বর্তমানে আরব আমিরাতের বসবাসরত সকল মানে প্রবাসী এবং স্থানীয় যারা আছে সবাইকে ভ্যাকসিনটা ফ্রি দেওয়া হয়। তো বর্তমানে করোনা ভাইরাস মানে টোটালি কন্ট্রোল। তো আমার কথা কি শোনা যাচ্ছে? রাফি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, জি বলুন। তাছাড়া এই দেশের সরকারের যে নিয়ম কানুন যেগুলো আছে এগুলো সবাই আমরা পালন করতেছি, যার জন্য মানে আক্রান্ত হারটা খুবই কম দেশে। রাহাত আহমেদ রাফি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি বলছিলেন। হ্যাঁ। তো এই দেশে বর্তমানে টোটাল আর কি আক্রান্ত সংখ্যা 1,95,178 জন এই পর্যন্ত টোটাল করোনা আক্রান্তের সংখ্যা, এবং রিকভারি 1,71,451 জন এই পর্যন্ত মানে হুম হুম করোনা হুম। ভাইরাস থেকে সুস্থ হয়েছে আর কি। জি, কাজী ওয়াহিদুল আলম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বাংলাদেশের সাথে লন্ডনের বিমান যে যোগাযোগ সেটি এখনো বাতিল করা হবে কিনা সে ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বাতিল করা উচিত কিনা এই মুহূর্তে? না, আমরা একটু আগে জানতে পারছি যে লন্ডন থেকে বিমান চলাচল এটা বন্ধ করা হচ্ছে। তারা চলাচল বন্ধ করবে না, তারা আরো বেশি পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণের লন্ডন থেকে যে যাত্রীরা ঢাকাতে আসবে করা বা বিদ্যুৎ যা কিছু করার দরকার সেগুলো সবই করবে এবং এটা কড়াকড়ি শুনতে পাচ্ছেন? জি, কাজী ওয়াহিদুল আলম। জি, সাউন্ডটা ইকো করছে। জি, কাজী ওয়াহিদুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা বলছিলাম যে আমাদের কারণে সারা বিশ্ব থেকে প্রায় 40 দেশের উপরে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। আর বাংলাদেশ এখনো পর্যন্ত তাদের ফ্লাইট চলাচল বন্ধ না করার সিদ্ধান্তে অটল রয়েছে। তারা বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি ভালো
যাতে লন্ডন থেকে যেসব ফ্লাইট আগমন করবে সেসব ফ্লাইটে যাতে কোনো রকম সংক্রমণ না হতে পারে বা কোনো রকম করোনা পজিটিভ না আসতে পারে সেটা ব্যাপারে সচেতন ভাবে তাদের করা হবে এবং তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট রাখা হবে, তাদেরকে কোয়ারেন্টাইন করা হবে, কম তারা নিয়ে করতে যাতে করে কোনোভাবেই কোনো যাত্রীর কোনো সংক্রমণ নিয়ে দেশের মধ্যে না আসতে পারে সেটা ব্যাপারটা তারা বিশেষভাবে নজরদারি করবে। আর অ্যাট দ্য সেম টাইম যেটা এখন করছে আমাদের জি জি, কাজী ওয়াহিদুল আলম, আমার সময় হয়েছে একটা বিরতি নেবার। আমি বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আসবো আপনার কাছে। সম্মানিত দর্শক, ইভালি 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ইভালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ছিলেন আমাদের সাথে। আজকে আমরা যে শিরোনামে আলোচনা করছি, করোনা আটকে দিল বিমান যোগাযোগ। আমি এই পর্যায়ে আসতে চাই কাজী ওয়াহিদুল আলম, আপনার কাছে যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা ভাবছি কিনা, বাতিল করার কথা ভাবছি কিনা। আসলে আমরা যখন প্রথম ঢেউ করোনা সংক্রমণের, তখনও অনেক ক্ষেত্রে এই ধরনের আলোচনা সমালোচনা ছিল যে আমরা সেই বিমান যোগাযোগ বাতিল করার ক্ষেত্রে অনেক সময় নিয়ে ফেলেছিলাম কিনা। আবার এরকম করোনা ভাইরাসের নতুন ধরনের যে প্রজাতি যখন সারা বিশ্বে এক ধরনের আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা আবারও সেই কালক্ষেপণ করছি কিনা বিমান যোগাযোগ এই ফ্লাইটগুলো বাতিলের ক্ষেত্রে, নাকি ফ্লাইটগুলো চালু রাখাই ভালো বলে মনে করছেন? আসলে দেখেন, আজকে কিন্তু আন্তর্জাতিক এয়ার চলাচল যে সংস্থা আছে আয়াটার প্রেসিডেন্ট কিন্তু একটা আবেদন জানিয়েছে সব দেশগুলোকে, বিশ্বের সব দেশে, যে বিমান মানে বর্ডার বন্ধ করে দেওয়া কিন্তু এই সমস্যার সমাধানের কোনো পথ নয়, বরং বর্ডার খোলা রেখে যদি সেটাকে ইফেক্টিভলি মনিটর করা যায়, ইফেক্টিভলি সেটাকে যদি কন্ট্রোল করা যায়, সেটা বরং আরো সুবিধাজনক হতে পারে। বিকজ যদি আমরা বর্ডার বন্ধ করে দিই, আমরা এয়ারপোর্ট সমূহ বন্ধ করে দিই, সিপোর্ট বন্ধ করে দিই, এর থেকে অর্থনৈতিক যে ক্ষতি হবে সেটা পুষিয়ে ওঠা অলরেডি কিন্তু 9 মাস কেটে গেছে। অর্থনৈতিক যে বিপর্যয় সারা বিশ্বে দেখা দিয়েছে, এটাকে কাটিয়ে উঠতে মানুষের যে সমস্যা বা আমরা যে সারা বিশ্বময় যে সমস্যা সৃষ্টি হচ্ছে, অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, সেটা কাটিয়ে ওঠার জন্য এখন কিন্তু এই পরিস্থিতিতে যদি আবারও লকডাউন করা হয় বা পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের বিপর্যয় পড়বে আর কি। সেই কথা বিবেচনায় রেখে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি তারা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা নিয়েছে প্রথম থেকে, এবং বাংলাদেশের আকাশপথ খোলা রাখার ব্যাপারে তারা প্রথম থেকে একটু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়েছে। যেখানে আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেমন ভারত বা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা কিন্তু কনজারভেটিভলি এগোচ্ছে এবং তারা খুব বেশি কিন্তু এখনো বিমান চলাচল পুরো সংস্থাপন করতে পারে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে গেছে এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের যাত্রী পরিবহনে একটা ইতিবাচক স্বাক্ষর রেখেছে, যার ফলশ্রুতিতে পৃথিবীর বেশ কিছু এয়ারলাইন, নতুন এয়ারলাইন কিন্তু বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে সাম্প্রতিককালে। তার মধ্যে আমরা জানি ব্রিটিশ এয়ারওয়েজ, তারপরে আরো কয়েকটা এয়ারলাইন, ইরাক এয়ারওয়েজ, ইন্দোনেশিয়ার একটা নতুন এয়ারলাইন এবং আরো বেশ কয়েকটা এয়ারলাইন বাংলাদেশে ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতেছে। এই আমি যেটা মনে করি, হ্যাঁ, লন্ডন থেকে প্যাসেঞ্জার আসার ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং এর ব্যাপারে আমাদের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা আমাদের এয়ারপোর্ট গুলোতে থাকতে হবে, যাতে করে কোনো আক্রান্ত ব্যক্তি যাতে বাংলাদেশের মধ্যে ঢুকতে না পারে। এয়ারপোর্টে তাদেরকে পুরোপুরি চেকিং করা, তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করা বা সব রকম ভাবে এয়ারপোর্টে যদি আমাদের র্যাপিড টেস্ট করার সম্ভব ব্যবস্থা করা যেতে পারে তাহলে আরো ভালো হয়। এবং যদি কোনো কারণে যদি কোনো আক্রান্ত রোগী এসে যায়, সেই ক্ষেত্রে তাকে কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে এবং তাকে নেগেটিভ সার্টিফিকেট
অর্থাৎ দেওয়া সমস্ত হবে। বিধিনিষেধ মেনে ফ্লাইটগুলো চালু রাখাটা কি আপনি সবচেয়ে বেশি এখনকার প্রেক্ষাপটে আমার যৌক্তিক মনে করছেন? এখনকার প্রেক্ষাপটে আমি মনে করি সেটাই যৌক্তিক, বিকজ আমরা যদি মার্চ এপ্রিলের কথা চিন্তা করি আর এখনকার কথা, তখনকার আমাদের কিন্তু প্রস্তুতি মার্চ এপ্রিলের ওই প্রথম প্রাথমিক পর্যায়ে আমাদের এয়ারপোর্ট গুলো সেরকম সক্ষমতা ছিল না বা আমাদের সেরকম প্রস্তুতি ছিল না। এখন কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় যেগুলো রয়েছে তাদের কিন্তু সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের এখন ফুল বডি স্ক্যানিং মেশিন ঢাকা এয়ারপোর্টে এসছে, তারপরে ওখানে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তো কাজে আমরা এখন আগে থেকে অনেক বেশি প্রস্তুত, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এখন এই ব্যাপারটা যদি একটু কড়াকড়ি করা যায়, আমরা এবং দেখেছি সিভিল এভিয়েশন অলরেডি তারা কড়াকড়ি করছে, এবং যার যেসব এয়ারলাইন কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যেসব প্যাসেঞ্জার নিয়ে এসছে তাদেরকে পেনাল্টি করা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যদি তারা এরকম আরো হয় সেই ক্ষেত্রে তাকে ফ্লাইট বাতিল করে দেওয়া হবে। তো কাজে এই ব্যাপারে কিন্তু বেশ বড় বড় কয়েকটি এয়ারলাইনকে ফাইন করা হয়েছে, পেনাল্টি করা জি। হয়েছে, এবং যার ফলশ্রুতিতে কিন্তু এখন এই নেগেটিভ সার্টিফিকেট না নিয়ে কেউ এয়ারপোর্টে আসতে পারছে না। তো কাজে বিধিনিষেধ গুলো যদি আমরা ঠিকভাবে মেনে চলি তাহলে কিন্তু আমরা এই ক্রাইসিসটা অ্যাভয়েড করতে পারি আর কি। জি, সেখানেও আসলে সেই মানানোর ক্ষেত্রেও একটি বড় যে শর্ত সেটা তো থেকেই যাচ্ছে। আসবো ডাক্তার গোলাম রাহাত খান আপনার কাছে, যেটা সেখানে তখন আপনাকে থামিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি আপনার কাছে আবারও ফিরবো। সেটা হচ্ছে যে খাদ্য ও সংকট হতে পারে এরকম একটি চিন্তাভাবনাও এখন করা হচ্ছে যুক্তরাজ্যে, এবং বরিস জনসন বড় ধরনের একটি প্রেসারে পড়ে গিয়েছেন এমন খবরও রয়েছে গণমাধ্যমগুলোতে, যেখানে নতুন করে ন্যাশনাল লকডাউনে যাবে কিনা সেরকমটা ভাবা হচ্ছে। সে বিষয়ে আসলে কতটা জানেন আপনি? সেরকম কি সিদ্ধান্ত হয়েছে বা হতে জি, পারে? হ্যাঁ, এখানকার প্রধানমন্ত্রী বরিস জনসন অনেক প্রেশারের মধ্যে আছে, ইনরমাস প্রেশার, এবং সেটা বিরোধী দল থেকে তো আছে, এবং সাধারণ মানুষের কাছ থেকেও প্রেশারের মধ্যে আছেন। অনেক ভালো দিক যেমন আছে, যেমন এরা প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রক্রিয়া করেছে এবং তাদের অক্সফোর্ড ভ্যাকসিন সারা পৃথিবীর জন্য দেবে, কিন্তু অনেক কিছু সমালোচনার বিষয় ওনারা রেখে এসছেন বিগত দিনে দেশ পরিচালনার জন্য, যখন থেকে আর কি এই প্যান্ডেমিক শুরু হয়েছে। যেমন আপনার জেনে থাকবেন আপনারা, এবং আমি আগেও বলেছি, অনেকেই বলেন যে এই ব্রিটেনে কিন্তু আপনার প্রথম যখন ফেব্রুয়ারিতে উহানে এই ঘটনা শুরু হয় এবং মার্চ এপ্রিল মে যখন সারা পৃথিবী লন্ডভন্ড, তখন পর্যন্ত কিন্তু এই দেশের মানুষ কেউ মাস্ক পরতো না, এবং গভর্নমেন্ট থেকে কেউ কেউ কোনো রকমের কোনো নির্দেশনা বা এনকারেজমেন্ট করা হয়নি। আচ্ছা, দ্বিতীয় আমি ওই যে ওয়াহিদ ভাইয়ের কথার সাথে সুর মিলিয়ে বলি যে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে এই গত 6 মাস 7 মাস যখনই আপনি গিয়েছেন, যে কেউ যখন ল্যান্ড করেছে পৃথিবীর যে কোনো দেশ থেকে, এবং শুধু বাংলাদেশটা পৃথিবীর অধিকাংশ দেশে তাদের একটা মিনিমাম স্ক্রুটিনাইজিং, একটা টেম্পারেচার চেক, এর বাইরেও আরো কিছু ছিল, পরবর্তীতে তারা ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশ সরকার, যে প্রত্যেককে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ধনী রাষ্ট্র বলেন বিজ্ঞান প্রযুক্তিতে এরকম একটা অগ্রসর জাতি ইউরোপে, যারা বিশ্বের অনেক কিছু লিড করে, সেরকম একটা দেশের বর্ডার আপনি মাসের পর মাস, এয়ারপোর্ট বর্ডার বলছি আমি, এয়ারপোর্টে মাসের পর মাস আপনি ফ্রি ছিল, আপনাকে কোনো কিছুরই দরকার ছিল না। তো যার জন্য এখন তারা সেটার তাদের সেটার জন্য খেসারত দিতে হচ্ছে, যেটা বলতে পারি আর কি, এবং সেটাই হচ্ছে। এবং এই লকডাউন দেওয়াটা একটা একটা অজনপ্রিয় সিদ্ধান্ত যে কোনো একটা সরকারের জন্য। মানুষ লকডাউনের মধ্যে থাকতে চায় না। তো এখানকার বরিস জনসনকে এখানকার যে বিরোধী দলীয় নেতা গতকালকে সমালোচনা করেছেন যে এই জাতীয় অজনপ্রিয় সিদ্ধান্ত না নেওয়ার জন্যই আজকে এই এই ঘরে ঘরে মানে এই অবস্থা হয়েছে। এবং এটা আসলেই সত্য কথা যে কারণ আমি বাংলাদেশি কমিউনিটি হিসেবে আমি জানি যে আপনার ঘরে ঘরে এখন মানুষ ইনফেক্টেড লাস্ট 2-3 দিনে, এবং এটা খুব তীব্র আকার ধারণ করেছে। তো এ থেকেই বোঝা যায়, এবং সরকার আসলে খুব চাপের মধ্যে আছে। কারণ আরেকটা চাপ হচ্ছে আপনার এই ব্রেক্সিট, আপনারা জেনে থাকবেন যে ব্রিটেন বের হয়ে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তো ব্রেক্সিটের ট্রানজিশনাল পিরিয়ড, যে সময়টা
ট্রানজিশনাল পিরিয়ডটা হচ্ছে যে ব্রেক্সিট মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসার আগের যে ক্রান্তিক মানে যে পিরিয়ডটা এটা অলমোস্ট 1-2 বছর, যে আপনি হুট করে তো একটা ভাষা চেঞ্জ করা যায় না, আপনি যদি ভাষাও চেঞ্জ করেন ইউ নিড টাইম। তো সেই ট্রানজিশন পিরিয়ডটা শেষ হবে হচ্ছে 31শে ডিসেম্বর। তো 31 ডিসেম্বরের পরে ব্রিটেন সেই 40 বছর আগের যে ইংল্যান্ড ছিল ইউরোপের কান্ট্রি সেটা হয়ে যাবে। কিন্তু এই 40 বছরে তো অনেক অনেক শেকড় অনেক দূর গিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, বাণিজ্য এবং সো মেনি থিংস আর লিঙ্কড উইথ এভরি কান্ট্রি ইন ইউরোপিয়ান ইউনিয়ন, মোর দ্যান 25 নেশনস। এখন সেই জিনিসটাও এখন ডিলিং নো ডিলিং অনেক ব্যাপার আছে, যেটার জন্য একটা প্রেশার, ক্রিসমাসের প্রেশার, এবং হঠাৎ করে আরেক নতুন ভেরিয়েন্ট, নতুন স্ট্রেইন অফ কোভিড। তো সবকিছু মিলিয়ে এখানকার যে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক, ওনারও এখন পদত্যাগের দাবি করছেন অনেকে। কিন্তু এটাও সত্যি যে তারাও আসলে যে চেষ্টা ত্রুটি করেছে তা না। এই দেশের ঐতিহাসিক ভাবে এই দেশের অনেক কিছু ব্যুরোক্রেটিক অনেক ঝামেলা আছে, যেটা খুব কাছ থেকে থাকলে অনেকদিন বোঝা যায়। এই দেশে পেপার ওয়ার্ক অনেক বেশি, একটা এটাকে কিছু গোলাম রাহাত আপনি খান চট করে এই এমনিতেই তো বিধিনিষেধ মানতে চায় না জনসাধারণ, তার উপরে একদিন পরেই এরকম বড় উৎসব ক্রিসমাস, সেই সেই সময়টা আসলে কিভাবে সামাল দিচ্ছে? কারণ এই সময়টাতে এত কড়াকড়ি কি জনসাধারণ সেই অর্থে মেনে নিতে চাইবে? আর পাশাপাশি রয়েছে সংক্রমণের ভয়, সেটা আসলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চিন্তা করছে যুক্তরাজ্য? এখন সেটা আর কি, রিস্ক এবং বেনিফিট দুইটার ব্যালেন্স করে দেখছে আর কি, যেটা ভালো। এখন আগে গত সপ্তাহ পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে ক্রিসমাসের 4-5 দিন কিছুটা শিথিল, এবং এটাকে টার্ম হচ্ছে বাবল করা, একটা ফ্যামিলি আরো 2টা ফ্যামিলির সাথে বাবল করবে আর কি। বাবল মিন্স আপনার 2টা সিলেক্টেড ফ্যামিলিতে থাকবে, সেটা জি হতে জি। পারে আপনার ভাই বোন। তো আপনার ভাইয়ের ফ্যামিলিতে 4 জন মেম্বার, আপনার বোনের ফ্যামিলিতে 4 জন মেম্বার, তো 8 জন, আর আপনারা 4 জন, ধরেন আপনি 5 জন আপনার ফ্যামিলিতে। আপনারা আপনি হচ্ছে একটা বাবল, এবং ক্রিসমাসের এই 5-6 দিন আপনারা ইউ আর ফ্রি টু মিক্স দ্য মেম্বার্স অফ দ্য বাবল গ্রুপ। এইটা ছিল যে ক্রিসমাসের 5 দিন আপনার 3টা ফ্যামিলি সহ। তো এখন এই ক্রিসমাস উপলক্ষে বাবলিংটা 5 দিন থেকে কমিয়ে এখন একদিন, শুধুমাত্র ক্রিসমাসের দিন সকালবেলা, ঈদের দিন সকালে এরা একসাথে, ওই একটা দিন এখন ওই 3 ফ্যামিলি একসাথে তার থাকতে কদিন পারবে। পরেই তো আবার 31st, তো সে মানে জি সবকিছু মিলিয়ে কি আসলে অনেক বেশি প্রেশারের মধ্যেই যাচ্ছে না সরকার? জি, প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এখানকার যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এবং সমস্ত জনগণের জন্যই একই রকম সমান স্বাস্থ্য ব্যবস্থা, যে কেউ ফোন জি করলেই জি জি আপনার এখানকার প্রাইম জি। মিনিস্টার যেটা পায় আপনি জেনে থাকবেন সেগুলো। তো এখন যার জন্য এনএইচএস বলে, যেটা ন্যাশনাল হেলথ সার্ভিস, এনএইচএস এর উপর কিন্তু মারাত্মক ইনরমাস প্রেশার, জি, এবং এই তারা এই এতগুলো চ্যালেঞ্জ আসলে যুক্তরাজ্য সরকার কিভাবে সামাল দেওয়ার কথা ভাবছে বা কি পদক্ষেপ নিচ্ছে সেটি নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমি একটু আসতে চাই রাফি, আপনার কাছে, রাহাত আহমেদ রাফি। আপনার তখন শব্দগোলযোগের কারণে আসলে খুব ভালো বোধহয় সম্মানিত দর্শকরাও শুনতে পায়নি যে আবুধাবির কি পরিস্থিতি। তার পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন এখানে যুক্ত করতে চাচ্ছি যে মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশ, যেখানে সৌদি আরব সহ বিভিন্ন দেশ আসলে ফ্লাইটগুলো বাতিল করার একদম সেই দৃঢ় সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেখানে আবুধাবিতে এই ফ্লাইট বাতিল সংক্রান্ত কি ধরনের প্রভাব পড়ছে? আমরা ইতিমধ্যেই বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস নামতে দেখেছি, সেখানে আবুধাবির আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে আবুধাবি বা আবুধাবি, দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি একদম স্বাভাবিক। এদেশে সরকার ঘোষণা দিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যার যার লক্ষ্যে বর্তমানে ইমারতে বসবাসরত সকল নাগরিকদেরকে ফ্রি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাছাড়া যেমন এই দেশে যত বড় বড় ফেস্টিভ্যাল গুলা আছে, ফেস্টিভ্যাল বা ইভেন্ট গুলা, সেগুলো ধীরে ধীরে আর কি মানে খোলার জন্য, পাবলিকলি ওপেন করার জন্য তারা মানে পদক্ষেপ নিচ্ছে। তো এই দেশের যে নিয়ম কানুন যেগুলো আছে এগুলো ওখানে আর কি দৈনিক সবাই দৈনিক মানে শনাক্তের সংখ্যা এখন কিরকম? আবুধাবিতে দৈনিক শনাক্তের সংখ্যা কিরকম? যেমন আজকের কথা যদি আমি বলি, বর্তমানে আজকে 1226 জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে 1611 জন মানে রিকভারি সুস্থ হয়েছে, করোনা আক্রান্ত সুস্থ হয়েছে।
1611 জন। তো এই দেশে বর্তমানে টোটালি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 642 জন, জি এবং এবং টোটাল রিকভারি সংখ্যা হলো 1,71,451 জন টোটাল রিকভারি, এবং টোটাল আক্রান্ত সংখ্যা হলো 1,95,878 জন আজকে পর্যন্ত। জি জি তো মানে এটা কি বোঝা যায় যে করোনার মানে পরিস্থিতি একদম স্বাভাবিক স্বাভাবিক হুম 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 এবং তারা যে নিয়মগুলা মানে আমাদেরকে যোগ করা হচ্ছে সেগুলো আমরা সবাই মানে মানতে বাধ্য। আর যারা এগুলা থেকে যেমন মাস্ক করে চলাফেরা করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, এগুলা যারা করছেন না তাদেরকে মানে মোটা অঙ্কের ফাইন দিতে হচ্ছে। তাই আর কি সবাই ভয়ে আর কি এই রুলস গুলা পালন হুম করতেছে, হুম এবং যার জন্য আমি মনে করতেছি যে করোনা পরিস্থিতি বেশি স্বাভাবিক। জি 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 রাফি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। যে আমি শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে ফ্লাইটগুলো যে বিভিন্ন দেশের সাথে যে ফ্লাইট সেগুলো বাতিল করার ব্যাপারে আরও কোনো কড়াকড়ি সিদ্ধান্তে যাচ্ছে কিনা আবুধাবি, কারণ আবুধাবির অবস্থা তো আপনি বললেন যে অনেকখানি ভালো, কিন্তু বিশ্বের অন্যান্য দেশের অবস্থা তো এখন খারাপের দিকে যাচ্ছে। সেই খারাপের ছোঁয়াটা আবুধাবিতে যাতে না লাগে সেজন্য কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা? তো সেটা মানে অনেকদিন আগ থেকে ওরা মানে দেশি সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা বাইরের দেশ থেকে আসতেছে তাদেরকে আর কি তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মাস্ট বি রাখতে হবে। তাদের এয়ারপোর্ট থেকে সরাসরি তাদের এই আইসোলেশন সেন্টারে নিয়ে চলে যায়। তার পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের টেস্ট করার পরে 14 দিন পরে যদি করোনা নেগেটিভ হয় তার পরবর্তীতে আর কি বাসায় বা মানে তাদের নির্দেশ স্থানে যেতে দেওয়া হয়। তো এই এই কারণে হয়তো বা মানে বর্তমানে মানে ওই বিমান ফ্লাইট বাতিলের কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা ভবিষ্যৎ বলা যায় না কি হবে। অর্থাৎ সঠিক সেই যে নিয়ম মেনে চলা, যখন বিভিন্ন দেশের লোকজন ঢুকবে আবুধাবিতে, তাদেরকে সঠিকভাবে ঢুকানো, কোয়ারেন্টাইনে রাখা, যে এই তারপরে নিয়মগুলো মানার মধ্য দিয়েই আসলে আবুধাবি এখন পর্যন্ত নিজেদেরকে অনেক বেশি সতর্ক অবস্থায় থাকতে পারবে বলে মনে করছে। আসবো আপনার কাছে আবারও। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস জি আমি মানে যুক্ত করতে চাই। এই দেশে এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে হলে আপনার করোনা ভাইরাসের মানে টেস্ট নেগেটিভ থাকতে হবে। নেগেটিভ করোনা টেস্ট হুম হুম নেগেটিভ ছাড়া এক স্টেট থেকে অন্য স্টেটে আপনাকে যেতে দিবেন না। তো জি এই জন্য আর কি তারপরে কিছুদিন পর পর সবাই মানে একটা এরিয়া লকডাউন করে সবাইকে একদম গণহারে সবাইকে করোনা টেস্ট করতে হয় একদম ফ্রি অফ কস্ট। মানে তাছাড়া আপনি এক একটি এলাকা লকডাউন করে সেই এলাকার সবাইকে কি করোনা টেস্ট করানো মানে হয়? লকডাউন বলতে এক একটি এলাকা মানে ব্লক করে আপনার অর্থাৎ করোনা টেস্ট করতে জি হয়। জি এক একটি এলাকাকে চিহ্নিত করে সেখানের প্রত্যেককে করোনা টেস্ট হ্যাঁ করানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাইকে করোনা টেস্ট করানো অর্থাৎ সেখান কিছুদিন পর থেকে পর। কিছুটা তো নিশ্চিত হওয়া যায় যে করোনার সংক্রমণ আসলে কি হারে হ্যাঁ রয়েছে। আহ, আমি আপনার হ্যাঁ কাছে আসবো আবারও, আসতে চাই কাজী ওয়াহিদুল আলম আপনার কাছে। আপনি বলছিলেন বাংলাদেশের এয়ারপোর্টে যে বিধিনিষেধ রয়েছে সেগুলো যদি যথাযথভাবে মেনে চলা হয় এবং সেটার ব্যাপারে কড়াকড়ি আরও আরোপ করা হয়, সেখান থেকে হয়তো ফ্লাইটগুলো বাতিল না করেও আমরা একটি সুফল পেতে পারি। কিন্তু এখন আমাদের এয়ারপোর্টগুলোতে যে ব্যবস্থা রয়েছে সেটা আসলে পর্যাপ্ত আপনি মনে করছেন কিনা? না, আমাদের এখানে তো এয়ারপোর্টে যে সমস্যাটা আছে, আমাদের লোকবল সমস্যা আছে, বা স্বাস্থ্য বিভাগের আরো নজরদারির ব্যাপার আছে, ওখানে ডাক্তার নিয়োগের ব্যাপার আছে, ওখানে র্যাপিড টেস্টিং এর ব্যবস্থা আরো জোরদার করা উচিত। কারণ একসাথে যখন অনেকগুলো প্যাসেঞ্জার চলে আসে তাদের প্যাসেঞ্জারদের অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়। এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করা যায় এবং ওখানে এই ব্যবস্থা যদি আরো করা যায়, ওখানে সব থেকে আমার মনে হয় যে লোক বলের অভাবটা সবথেকে করতে দেখা যায়। যে পরিমাণ আমাদের ওখানে লোক বল দরকার আছে সেটা এখনো সেখানে সেইভাবে মোতায়েন করা হয়নি, বা সুযোগ সুবিধা আরো দরকার। কারণ এখন কিন্তু ফ্লাইট বেশ কিছু এয়ারলাইন এখন ঢাকাতে ফ্লাইট অপারেশন করছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যেমন এমিরেটস এয়ারলাইন সব ডেইলি 2টো করে ফ্লাইট অপারেট করছে, কাতার এয়ারওয়েজ
ডেইলি দুটো ফ্লাইট অপারেট করতেছে এবং তাদের কিন্তু ওয়াইড বডি এয়ারক্রাফট তারা ইউজ করে ঢাকা থেকে। জি এবং জি সাথে সাথে টার্কিশ এয়ারলাইন, ইতিহাদ এয়ারওয়েজ এবং আরো বেশ কিছু মধ্যপ্রাচ্যের লোকাল দিয়ে তারাও ফ্লাইট অপারেশন করছে এবং এই অপারেশন আরো বাড়বে, আগামীতে বাড়বে। তো কাজেই এখন হয়তো ইউরোপে বা লন্ডনে কিছুটা প্রকোপ বেড়েছে, তার কারণে এখন আমরা একটু এক্সট্রা সচেতন হতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের এই সচেতনতাটা কিন্তু জারি থাকতে হবে আরো অনেকদিন। বিকজ আমরা এই করোনার সাথে বসবাস কিন্তু আমরা খুব সহজে আমরা কাটিয়ে উঠতে পারবো সেটা আমার মনে হয় না। তার কারণ ভ্যাকসিনেশন দিতে গেলেও আমাদের দেশের এই 15-16 কোটি মানুষের ভ্যাকসিনেশন দিয়ে সেটা সুফল পেতে বা সেটা আসতে অনেক সময় লাগবে। এখনো ভ্যাকসিনের কোনো আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে কবে দেশে ভ্যাকসিন আসবে বা ভ্যাকসিন এখানে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কতটুকু এফেক্টিভলি এই করতে পারবে বা এটা যে টেম্পারেচার কন্ট্রোল করে এটার স্টোরেজ ফ্যাসিলিটিস আমাদের দেশে কতটুকু আছে, এইসব নানা ব্যাপারে কিন্তু এখন বেশ কিছু প্রশ্ন আছে। আমরা যদি দেখি আমাদের এয়ারপোর্টে কার্গো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আমাদের কিন্তু জায়গার সংকুলনের অভাব আছে। আমাদের কোন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ওখানে নাই, এয়ারপোর্টে টেম্পারেচার কন্ট্রোল স্টোরেজ ফ্যাসিলিটিস নাই। যদি বিমানে করে প্লেনে করে যদি ভ্যাকসিন আসে, সেই সব ভ্যাকসিন গুলোকে প্রপার স্টোরেজ করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা বিমানবন্দরে থাকা উচিত, সেই ধরনের বিমান আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ধরনের ফ্যাসিলিটি এখনো ডেভেলপ করেনি। এটা অতি জরুরি ভাবে অত্যন্ত দ্রুততার সাথে এই জিনিসটা আমাদেরকে করতে হবে, ডেভেলপ করতে হবে। আমাদের টেম্পারেচার কন্ট্রোল স্টোরেজ ফ্যাসিলিটিস আমরা জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটাকে স্টোর করতে হয়। সেই জিনিসটা প্লেন থেকে নামানোর পরে কন্টেইনার গুলো প্রপারলি স্টোর করতে গেলে কিন্তু আমাদের অত্যন্ত জরুরি ব্যাপার এটা। আমি যতটুকু জানি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ধরনের আমাদের এখানে আছে, টেম্পারেচার কন্ট্রোল রুম আছে, অত্যন্ত সীমিত আকারে ছোট। এখানে ম্যাক্সিমাম 500 কেজি থেকে 1 টন বেশি সামগ্রী রাখা যায় না। সেখানে সাধারণত নানা রকম খাদ্য সামগ্রী বা এই জাতীয় কিছু রাখা হয়ে থাকে, ইম্পোর্টেড জিনিসপত্র রাখা থাকে। কাজেই যখন যদি ভ্যাকসিন যদি আমরা আকাশপথে এটাকে ট্রান্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এয়ারপোর্টে এই ধরনের কোল্ড চেইন রুম থাকতে হবে, কন্টেনার রাখার জায়গা থাকতে হবে। সেই জিনিসগুলো ডেভেলপ করার জন্য এখন থেকেই কিন্তু ইমিডিয়েটলি পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ জি করতে হবে। তা না হলে কিন্তু এই ভ্যাকসিন গুলো যদি আনা হয় আকাশপথে, সেগুলো কিন্তু রাখা একটা মানে স্টোর করা আমাদের জন্য একটা দুষ্কর ব্যাপার হয়ে জি যাবে। ধন্যবাদ আপনাকে। সময় থাকলে আমি আপনার কাছে আবারও ফিরবো। ডাক্তার গোলাম রাহাত খান, আপনার কাছে আসতে চাই। নতুন ধরনের যে প্রজাতি, এই প্রজাতির ক্ষেত্রে নানান ধরনের গবেষণা তো এখনো চলমান। আসলে নতুন প্রজাতির উপরে আগে যে ভ্যাকসিনগুলি ইতিমধ্যে চলে এসেছে সেগুলো কতটা কার্যকর হবে, এই একটি প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে। তার পাশাপাশি নতুন যে ধরনের যে প্রজাতিটি এসছে ভাইরাসের, করোনা ভাইরাসের, সেটি এখন পর্যন্ত ওই অর্থে প্রাণঘাতী কিনা, কতটা বেশি আরো অসুস্থ করে ফেলছে কিনা, সেগুলো সবই তো আসলে চলমান গবেষণা বলা যেতে পারে। কিন্তু তারপরও আপনার কাছে জানতে চাইবো যে সেই ধরনের সম্ভাবনা আসলে কতটুকু উঠে এসেছে, যে এটা প্রাণ যতটা দ্রুত সংক্রমিত হচ্ছে সেরকম প্রাণঘাতীর আশঙ্কাও রয়েছে কিনা। ডাক্তার গোলাম রাহাত খান, আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে আনমিউট করতে হবে ডিভাইসটি। জি 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 জি। না, আপনি যথার্থ বলেছেন আর কি, যে যে প্রশ্নটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রথমে আসে সেটা হচ্ছে যে নতুন যে স্ট্রেইন, এই স্ট্রেইনটা কি আগেরটার চেয়ে বেশি লিথাল কিনা, মৃত্যুঘাতী কিনা, বা এটা ভ্যাকসিন কাজ করবে। তো এই প্রশ্নটা তো এই দেশের জনগণেরও ছিল, যুক্তরাজ্যের সব মানুষের মধ্যেই ছিল, এবং যার জন্য এই প্রশ্নের উত্তর প্রথম দিনই এইখানকার প্রধানমন্ত্রী, হেলথ সেক্রেটারি রাষ্ট্র মানুষকে জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত ওনাদের কাছে যে পরিমাণ তথ্য উপাত্ত আছে তাতে এটা প্রমাণ করে না যে এই নতুন স্ট্রেইনের ভাইরাস বা প্রজাতির যে করোনার যে ভাইরাসটা, এটা আগেরটার চেয়ে বেশি বিধ্বংসী। এবং
সো ওরা মানে একটু ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে দেশের সরকার যে তারা সরাসরি না বলছে না, কিন্তু বলছে যে তাদের কাছে এমন কোন প্রমাণ সোফার সিন্স সেপ্টেম্বর, আপনার 2-3 মাস ডাউন দ্য লাইন, তো এই পর্যন্ত এমন কোন এভিডেন্স তাদের কাছে নাই যাতে প্রমাণিত হয় যে মানুষ আগের চেয়ে বেশি মারা যাচ্ছে বা এরা আগের চেয়ে বেশি মারছে। এবং সেম ওয়ে ভ্যাকসিনের কথাটা বলেছে যে ভ্যাকসিন অকার্যকর হওয়ার কোনো কারণ নেই, বিকজ কারণ ভ্যাকসিন তো আসলে বডিতে অ্যান্টিবডি তৈরি করে, তো সেই অ্যান্টিবডিতে ওই করোনা একই, আসলে তো এটা একই, জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জ করা। তো যার জন্য এখন পর্যন্ত আগে যে গবেষণা অন্য ভাইরাসের উপর এবং এখনকার যে পরিমাণ তথ্য উপাত্ত, তাতে বলা যায় যে ভ্যাকসিনও একই রকম কার্যকর থাকবে। তবে ওই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেমন প্রতি বছর বছর মানুষকে নিতে হয়, ঠিক তেমনি ভাবে হয়তো যদি করোনার ক্ষেত্রে এরকম হয়তো কিছুটা অল্টার করে বা কিছুটা টুইস্টিং করে প্রতি বছর বছর হয়তো ভ্যাকসিন বাজারে নিয়ে আসতে হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো এরকম কোনো এভিডেন্স নেই যে ভ্যাকসিন কাজ করবে না বা এটা বেশি মানুষকে মেরে ফেলে। জি, সারা বিশ্ব তো আসলে তাদের প্রশ্নের উত্তর খুঁজতে এখন আলো ফেলেই রেখেছে যুক্তরাজ্যের দিকে। সেক্ষেত্রে আপনার কাছে আমার আরো কয়েকটি প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে শিশুদের ক্ষেত্রে নতুন এই প্রজাতি বেশি বিধ্বংসী হতে পারে, শিশুদের অসুস্থ হওয়ার আশঙ্কা, শিশুদের প্রাণহানির আশঙ্কা হতে পারে, যেটা আগের করোনা ভাইরাসের যে ধরনটা ছিল সেটা শিশুদেরকে এত বেশি প্রভাব ফেলেনি। সেই উত্তরে আপনি কি বলবেন? এটা আমিও এই এই খবরটা দেখেছি, পড়েছি, কিন্তু এর কোনো এভিডেন্স এখন পর্যন্ত দিতে পেরেছে বলে আমার জানা নেই। তবে যেটা যে স্কুল এখানকার খোলা, যার জন্য সরকার প্রচন্ড রকম সমালোচনার মুখে, কারণ বাচ্চাদের থেকে বলা হয় যে বাচ্চারা তো মোস্ট অফ দ্য টাইম অ্যাসিম্পটোমেটিক থাকে, তারা যদি ভাইরাসটা ক্যাচ আপ করে তো তারা বুঝতে পারে না, দেখা যায় যে আপনি কেউই হয়তো জানে না বা ভাইরাস। তারপরে এরা বাচ্চারা যখন দাদা নানার কাছে যায় এবং তখন ওইভাবে করে দাদা নানা বা এল্ডারলি পপুলেশন যারা আছে তারা বাচ্চাদের থেকে পায়, যার তখন জন্য দাদা নানার মধ্যে হয়তো সেই সিমটমটা খুঁজে পাওয়া যায়। সিমটম গুলো দেখা যায়, যার জন্য এই সরকার খুব সমালোচনার মধ্যে আছে এই দেশে যে কেন স্কুল খোলা হয়েছে। কারণ এখানে স্কুল কলেজ খোলা এবং প্রকৃত অর্থে স্কুল যতই রেস্ট্রিকশনের মধ্যে খোলা হোক, স্কুল আসলে সেই রেস্ট্রিকশন বাচ্চারা ফলো করে না, যে 2 মিটার দূরে বা 3 জন একসাথে থাকবা। বাচ্চারা তো সারা সময় স্কুলে খেলাধুলার মধ্যে থাকে, তো যার জন্য ওই দেখা যায় যে অনেক বয়োবৃদ্ধরাই কিন্তু এইভাবে ইনফেক্টেড হয়েছেন এবং এর নজিরও বাংলাদেশি কমিউনিটির মধ্যেই আছে, যে দাদা নানা হয়তো মানে যারা আছেন বৃদ্ধ যারা, তারা বাসাতেই ছিলেন এবং তারা কিভাবে ইনফেক্টেড হয়েছে কেউ জানে না। পরে দেখা গিয়েছে যে ওদের যে বাচ্চারা স্কুলে যায় তারা আসতো এবং সেখান থেকে হয়েছে। এখন নতুন আপনাদের প্রশ্নটা, নতুন ভাইরাসের নতুন স্ট্রেইনের ভাইরাস বাচ্চাদের বেশি করে ওই অর্থে যে এটা তো আসলে যেটা মানে জেনারেলি তো 70% বেশি সংক্রমণ ঘটে এবং আর নাম্বার যেটা সেটাও আপনি জেনে থাকবেন 0.4% বেশি হচ্ছে এই নতুন স্ট্রেইনে। তো যেহেতু সবার মধ্যে এটা বেশি করে ছড়াবে, বাচ্চারা ওই প্রপোর্শনে অধিক মানে অনেক বেশি বাচ্চা ইনফেক্টেড হবে। এখন সেক্ষেত্রে কতটুকু অসুস্থ হবে সেটা জানা এখনো নেই বা আসলে এখন সেটা বলতে পারে না। গবেষণা সেটা চলমান। যেটা বলছিলাম বারবারই, অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, আপনার কাছ থেকে শেষ যে উত্তরটা জানতে চাইবো, যেটা আমি জানতে ইতিমধ্যেই প্রশ্নটা রেখেছি আপনার কাছে, যে ভ্যাকসিনের ব্যাপারটা আপনি বলছিলেন যে স্পাইক প্রোটিনের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের যদি হয়ে যায় এবং স্পাইক প্রোটিনের উপরে ভ্যাকসিনটা যেভাবে কার্যকর হওয়ার কথা ছিল, এই পরিবর্তনে কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা কতখানি, ভ্যাকসিনের কার্যকারিতা? এখন পর্যন্ত বৈজ্ঞানিক যে গবেষণা তাতে এরকম বলার কোনো কারণ নাই যে ভ্যাকসিনটা কার্যকর ওই স্পাইক প্রোটিনের চেঞ্জ হওয়ার জন্য কোন রকম প্রভাব ফেলবে। কারণ ভ্যাকসিন যেটা সেটা তো মানে শুধু স্পাইক প্রোটিনের উপর কাজ করে না, এটা অ্যাজ এ হোল ওই ভাইরাসের অ্যান্টিজেন, আমরা ভাইরাসকে বলি অ্যান্টিজেন, ওই অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করে, অ্যাজ এ হোল ওই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করে।
ভ্যাকসিনটা জি। বডির মধ্যে সেক্ষেত্রে স্পাইক অ্যান্টিবডি। প্রোটিনের পরিবর্তন হলেও অন্য উপায়ে এই ভ্যাকসিনটি জি জি ভাইরাসের জি উপরে কাজ তার জি। সক্ষমতা ঠিকই বজায় রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাহাত আহমেদ রাফি, আপনার কাছে আসতে চাই, ছোট্ট করে জানতে চাইবো, বলছিলাম যে আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। বাংলাদেশে মানে প্রবাসী যারা রয়েছে আবুধাবিতে, তাদের অবস্থা কেমন দেখছেন, তারা কেমন আছেন ওখানে? আহ, প্রবাসী বাংলাদেশি যারা আছে এই দেশে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, মোটামুটি নিরাপদে আছে। আর সবাইকে বর্তমানে তো আমরা বর্তমানে মানে এই দেশে যে ভ্যাকসিন যেটা দেওয়া হয়েছে ওইটা জি জি। বর্তমানে পাবলিকলি গণহারে আমরা সবাইকে দিচ্ছি। ইভেন আমি তাদের সাথে মানে দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমি যুক্ত হয়ে বর্তমানে মানে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ বর্তমানে মানে আক্রান্তের হার কম এবং সবাই সচেতন সচেতন এবং সবাই ভালো আছে। অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যে ও ধরনের শনাক্তের যে হার সেটা খুবই কম দেখতে পাচ্ছেন। নিঃসন্দেহে এটি খুবই কম। একটি ভালো খবর আমাদের জন্য। খুবই অল্প সময় আছে, আমি 1 মিনিট সময় হয়তো দিতে পারবো। কাজী ওয়াহিদুল আলম, আপনার কাছে আসতে চাই এবং খুব অল্প সময় আপনার কাছে জানতে চাইবো যে সার্বিক পরিস্থিতি মিলিয়ে বাংলাদেশের এই মুহূর্তে আসলে কি করণীয়। এই আমি তো শিরোনামটা আজকে আমরা রেখেছিলাম আটকে দিল বিমান যোগাযোগ, সেই সার্বিক পরিস্থিতিতে জানতে চাইবো আমাদের কি করণীয় রয়েছে। না, আসলে আমাদের এই পরিস্থিতিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের গেটওয়ে বলি আমরা, ঢাকার মূল ফটক, এই ফটকটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে যে কোনো উপায় হোক না কেন। আমাদেরকে কড়াকড়ি করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে মেনে আমাদের ফ্লাইট পরিচালনা করতে হবে। কেননা ফ্লাইট পরিচালনার সাথে শুধুমাত্র যে আমাদের যাত্রীদের যাতায়াতের ব্যাপার না, আমাদের এখান থেকে আমাদের এক্সপোর্ট কার্গো যাওয়ার ব্যাপার আছে। এখানে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত আমাদের এখন দেশে মেগা প্রজেক্ট সমূহ কাজ করছে, যার ফলে এখানে আমাদের বিদেশি কনসালটেন্ট কর্মী আসা যাওয়ার ব্যাপার আছে। কাজে এই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য আমাদেরকে বিমান চলাচলটা চালু থাকে সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগ চালু রাখতে হবে। সাথে সাথে আমাদেরকে ভুললে চলবে না যে না, আমাদের এখানে কোনোভাবেই সমাজটা যাতে বাড়তে না পারে তার জন্য সর্বতভাবে চেষ্টা করতে হবে। এবং আমরা যারা প্যাসেঞ্জার আছি তাদেরকে আমাদের আরো সচেতন ভাবে ট্রাভেল করতে হবে এবং যাতে করে কোনোভাবেই আমাদের মাধ্যমে একজন সংক্রমিত ব্যক্তির মাধ্যমে অন্যজন সংক্রমিত না হয় সে ব্যাপারে আমাদেরকে ব্যবস্থার সাথে আমাদের অত্যন্ত সুবিবেচনার সাথে কাজ করতে হবে। এবং আমাদের যারা অথরিটি আছেন, যারা আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা বা আমাদের নিরাপত্তা বা এয়ারপোর্টের সার্বিক কর্মকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে সহযোগিতা করে তাদের সাথে কোন রকম না করে আমাদেরকে উচিত হবে আমরা যাতে দেশের সাথে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে আমাদের জীবন জীবিকার তাগিদে অসংখ্য ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ডাক্তার গোলাম রাহাত খান এবং ধন্যবাদ জানাচ্ছি রাহাত আহমেদ রাফি। আপনারা তিনজনেই আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত হয়ে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। সম্মানিত দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আজকের এই আলোচনায় যুক্ত থেকে। আপনারা জানতে পেরেছেন করোনার ভাইরাসের যে নতুন প্রজাতি, সেই নতুন প্রজাতিতে যুক্তরাজ্যের কি অবস্থা সেটা ডাক্তার গোলাম রাহাত খান বললেন। আমাদের কি করণীয়, আমাদের বিমানবন্দরে সেই যোগাযোগ বিচ্ছিন্ন না করে, সেই ফ্লাইট বাতিল না করে কিভাবে আমরা আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেই সতর্ক অবস্থায় থাকতে পারি সেটা শুনলেন। পাশাপাশি আবুধাবিতে আমাদের প্রবাসীরা কেমন আছেন সেটাও আমরা আজকে জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন এবং যত বড় ধরনের আশঙ্কা, বিশ্বজুড়ে যত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, সাহস আমরা কখনোই হারাবো না। সাহস নিয়েই আমরা এগিয়ে চলবো এবং সতর্ক থাকবো, ভালো থাকবো, সেই প্রত্যাশায় শেষ করছি আজকে ইফালি 21-এর রাতের এই আলোচনা। শুভরাত্রি।